প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদেরকে ওয়েলকাম করছি ঢাকা ইউনিভার্সিটি রিটেন কোশ্চেন সলভে। ঠিক আছে, এই রিটেন কোশ্চেন সলভে ঢাকা ইউনিভার্সিটিতে এ যাবৎ যত বছর ধরে আমাদের রিটেন প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো আমরা ফিজিক্সের সেশন অনুযায়ী সলভ করব। এর আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 23 বছরের প্রশ্ন কিন্তু সলভ করেছি এবং সেটার প্লেলিস্ট আমার ইউটিউব চ্যানেলে সুন্দর করে দেওয়া আছে। তোমরা যারা করোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো করবা। এবং এই যে রিটেন ক্লাস, এই রিটেন ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা যারা দেখছো সবাই অবশ্যই শেয়ার করবা, পাশাপাশি তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকেই এই ক্লাসের লিঙ্কটা পাঠাবা। ওকে, তো চলো আমরা দেখি যে 23-24 সালে কি কি প্রশ্ন আসছে। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি রিটেনের 23-24 সালের প্রশ্ন সলভ করব। ওকে, তো দেখো প্রথম যে কোশ্চেনটা আমরা যদি দেখি কি বলছে, যদি এফ ভেক্টর অর্থাৎ আমাদের বলের একটা ভেক্টর দেওয়া আছে এবং বলছে কি ভেক্টরটি একটি সংরক্ষণশীল বল। ভেক্টরটা একটা কি বলতো, সংরক্ষণশীল বল। এইটাই আমাদের ক্লু দিছে। সংরক্ষণশীল বল হলে তাহলে সেক্ষেত্রে C1 C2 C3, দেখো এখানে C1 C2 কিন্তু আমাদের এখানে আছে, C1 C2 C3 আছে এবং ভেক্টর আমাদের কি বলতো বলের ভেক্টর দেওয়া আছে। তোমরা জানো যে সংরক্ষণশীল বল হলে কি হলে বলতো, সংরক্ষণশীল বল হলে তাহলে সেক্ষেত্রে কি হবে, সংরক্ষণশীল বল এফ ভেক্টর হলে সেক্ষেত্রে আমরা জানি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কার্ল কি হয় জানো, কার্লের মান হবে 0। কার্লের মান কি হবে 0। ঠিক আছে, এটা হলো শর্ত সংরক্ষণশীল বলের ক্ষেত্রে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যদি কার্ল বের করি, এফ ভেক্টরের কার্ল বের করি, তাহলে কি হবে, আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ, এটা ইজ ইকুয়াল টু কি বলতো 0। এখানে তাহলে আমার কি হবে, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। তারপরে এটার এখানে কি হবে, এই যে এফ ভেক্টরে আই এর সহগ কি আছে বলতো, 4y মাইনাস c1z এটা আছে। ওকে, তারপরে আমাদের কি জে ক্যাপের সহগ কি আছে, 5z প্লাস c2x, কত 5z প্লাস c2x। ওকে, এবং এটা কত দেওয়া আছে বলতো, c3y মাইনাস কত 3x। ওকে, এই মানগুলো আমাদের দেওয়া আছে। তো একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের এই যে ক্রস গুণন এটা কিন্তু তোমরা জানো, তো এটাই জাস্ট করতে হবে। এটা আমি একবারে করে দিতে চাই। একবারে যদি আমরা করি, দেখো কি করব, আমরা আই ক্যাপ নিব। প্রথমে আই ক্যাপ যদি আমরা কমন নেই তাহলে কি হবে, এটার কলাম এটার সারি বাদ, তাহলে কি হবে, এটা দ্বারা এটাকে গুণন। তার মানে যেহেতু আমাদের কার্ল, অবশ্যই এখানে অন্তরীকরণ করতে হবে, নরমাল বিষয়। এখানে দেখো ডিএল ডেল ওয়াই দ্বারা এটাকে যদি তুমি গুণ করো, তার মানে এটা দ্বারা এটাকে কি অন্তরীকরণ করতে হবে। আমরা একবারে অন্তরীকরণের মানটা বসায় দিতে চাই, দ্যাটস ইট, আর কিছুই না। তাহলে দেখো ডেল ডেল ওয়াই দ্বারা তুমি এটাকে যদি অন্তরীকরণ করো, c3y মাইনাস 3x, এটাকে অন্তরীকরণ করলে কত হবে বলতো, এখানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, শুধুমাত্র আমি ওয়াই যেখানে আছে সেখানেই চেঞ্জ হবে, বাকিগুলো কি 0। তাহলে c3y কে এটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে বলতো, শুধু c3 হবে, কারণ আমাদের কি ওয়াই কে চেঞ্জ করতে পারবো, ওয়াই তো পাওয়ার নাই। তাহলে ডেল ডেল এক্স এক্স মানে কি বলতো 1, ডেল ডেল ওয়াই ওয়াই, তাহলে কত হবে 1। তো আমাদের কি থাকে এখানে c3, এখানে ওয়াই এর সাপেক্ষে এখানে আছে কি x, তার মানে কি মাইনাস 0। তুমি যার সাপেক্ষে করবে অবশ্যই সেই রিলেটেড সেই চলকটা আমাদের থাকতে হবে। এখন দেখো মাইনাস দিয়ে আমার কি হবে বলতো, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে জেড এর সাপেক্ষে এটাকে করতে হবে। তাহলে 5z কে করলে কি হবে বলতো 5, এই সূত্রটা এটা মাইনাসটা কি আসছে বলতো, এটা দিয়ে এটা গুণন করার পরে মাইনাস, সূত্রে মাইনাস। এখন দেখো এই যে তুমি জেড এর সাপেক্ষে এটাকে যদি করো, এখানে কি জেড আছে না এক্স আছে, তাহলে কি এটা কত বলতো, এটাও আমাদের কিন্তু 0। ওকে, তারপরে দেখো মাইনাস জে ক্যাপ যদি নাও তাহলে কি হবে এখানে, তাহলে এটা বাদ এটা বাদ, তাহলে কি এক্স এটা দ্বারা এটাকে গুণ, তাহলে কি এক্স এর সাপেক্ষে যদি এটাকে করো কত হবে বলতো, এটা হবে কি 0 মাইনাস, তোমরা একটু খাতায় করবা, হ্যাঁ বারবার খাতায় করবা, এক্স এর সাপেক্ষে এটা করলে কত হবে মাইনাস 3। ওকে, তারপর দেখো আমার কি করতে হবে, এটা দিয়ে এটাকে করতে হবে, তাহলে এই যে 4y এখানে কি মাইনাস 0। ঠিক আছে, মাইনাস কি বলতো 0 না, কারণ এখানে জেটের সাপেক্ষে করতেছো, এখানে কার সাপেক্ষে করতেছো বলতো, জেটের সাপেক্ষে করতেছো, এখানে কি জেট আছে 4y না, তাহলে এখানে কি c1 জেট আছে, তার মানে কি মাইনাস c1, তো এখানে সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস, তাহলে কি হবে বলতো প্লাস c1। ওকে, এখন আসো প্লাস কে ক্যাপ, একদম সহজ, প্লাস কে ক্যাপ, তাহলে প্লাস কে ক্যাপ যদি নাও তাহলে এটা বাদ, তাহলে কি হবে এটা বাদ, তাহলে এক্স এর সাপেক্ষে এটা দ্বারা করো, যদি তুমি অন্তরীকরণ করো তাহলে 5z মানে কি বলতো 0 0, এখানে তুমি এক্স এর সাপেক্ষে করলে কি হবে প্লাস c2, এটা পাইলা। দেন
আমাদের কি এটা দিয়ে এটাকে যদি করো মাইনাস দিয়ে করলে কি হবে বলতো, -4y, মানে কি আমাদের শুধু 4 থাকবে, আর এখানে মাইনাস আর সূত্রে মাইনাসে প্লাস, কিন্তু আমাদের কি হলো বলতো, এখানে তুমি y এর সাপেক্ষে এটা করবা কিন্তু এখানে y আছে নাই, তাহলে কি হবে 0 হবে। বুঝতে পেরেছো? আমাদের যেহেতু খাতায় আমাদের, আমি কেন একবারে করলাম বলতো, একবার এজন্যই করলাম, তোমাকে কিন্তু একবারই করতে হবে, কারণ তুমি খাতায় ওই পরিমাণ স্পেস পাবা না, নির্দিষ্ট তোমাকে স্পেস দেওয়া হবে, ওই স্পেসের মধ্যে অঙ্কটা শেষ করতে হবে। সো তুমি ডিটেলসে করতে গেলে কিন্তু হবে না, তোমার ডিটেলসে করার দরকার নাই, যিনি খাতা দেখবেন তিনি এগুলো বুঝেন। সো তুমি 2-1 লাইন গ্যাপ দিয়ে করতে হবে। তো একটু খেয়াল করে দেখো, এটা ইজ ইকুয়াল টু কি লিখবো আমি, এটা ইজ ইকুয়াল টু লিখবো কি 0, এটা ইজ ইকুয়াল টু কি বলতো 0। সো এখান থেকে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের কি হবে, এখানে দেখো একটু খেয়াল করে যে আমাদের আই ক্যাপ যদি আমি কমন নেই তাহলে কি থাকে, এখানে C3 - 5 মাইনাস জে ক্যাপ যদি কমন নাও তাহলে এখানে কি থাকে C1 - 3, এখানে যদি প্লাস কে ক্যাপ কমন নাও তাহলে কি থাকবে বলতো C2 - 4 ইজ ইকুয়াল টু কি 0। তাহলে আমি এখন কি করবো বলতো, আমি একদম নর্মালি যে ক্রস গুণনের ক্ষেত্রে যখন এটা আসে তখন তোমরা যে সমান্তরালের ক্ষেত্রে শর্ত করছো না, তাহলে আমরা কি করবো বলতো, উভয় পাশে আমি কি করব, উভয় পক্ষে সহগ সমীকৃত করে পাই। উভয় পাশে সহগ সমীকৃত করে কি পাবো আমি বলতো, তাহলে এই যে C3 - 5 ইজ ইকুয়াল টু কি 0, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, একবারে লিখে দিব, হ্যাঁ C3 ইজ ইকুয়াল টু কত 5, তারপর এই যে C1 - 3 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে C1 ইজ ইকুয়াল টু কত হবে বলতো, C1 ইজ ইকুয়াল টু কত 3, আবার C2 - 4 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে আমাদের C2 ইজ ইকুয়াল টু কত হবে বলতো, C2 ইজ ইকুয়াল টু হবে 4। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে C3 কত 5, C1 কত 3 এবং C2 কত 4। বুঝতে পারছো, আমাকে কিন্তু C1 C2 এবং C3 বের করতে বলছে। তো তোমাদের অনেক সময় বাংলা মান যদি না দেওয়া থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে ইংলিশ টার্মটাও দেখবা, ওকে। তারপরে কোশ্চেনটা দেখো, যেহেতু আমাদের 4টা করে কোশ্চেন আসে, তাহলে আমাদের 2 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, দেখাও যে অভিকর্ষের টানে মুক্তভাবে পরন্ত m ভরের একটি বস্তু n তম সেকেন্ডে হারানোর স্থিতিশক্তি এটার কি সমান। ওকে, একটু বোঝার চেষ্টা করো, যখন কোনো একটা বস্তুকে তুমি উপর থেকে যখন ছেড়ে দিবা, ধরো যেখান থেকে তুমি কি করতেছো বলতো, বস্তুটাকে তুমি এখানে ছেড়ে দিচ্ছ, তো পার্টিকুলার ধরো বস্তুটা যখন এই সেকেন্ডে, এখানে ধরো n তম সেকেন্ড, এইখান থেকে যে n তম সেকেন্ড, সে এই যে n তম সেকেন্ডে সে কি করতেছে, ধরো এখান থেকে এখানে আসতে যে পার্টিকুলার যে সেকেন্ড এইটুকু দূরত্ব সে অতিক্রম করতেছে, মনে করো 16 নাম্বার সেকেন্ড হতে পারে বা 20 নাম্বার সেকেন্ড, n তম, তম মানে কি বলতো নির্দিষ্ট সেকেন্ড, এটা পার্টিকুলার সেকেন্ড, ঠিক আছে। তো ধরো আমি যদি বলি 15তম, তার মানে কি বোঝায় বলতো, ওই 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মাঝে, অর্থাৎ এই যে 1 সেকেন্ড, এই সেকেন্ডে যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, সেটা আমার কি বলতো তম সেকেন্ড। সো n তম সেকেন্ড আমি ধরে নিলাম, ধরো এই যে এইটুকু, সেটা আমার কত বলতো hn, ঠিক আছে hn। এখন তোমরা জানো ভাইয়া রৈখিক দূরত্বের ক্ষেত্রে তম সেকেন্ড STH ইজ ইকুয়াল টু কত, মানে t তম সেকেন্ডে আমার কি হবে বলতো u প্লাস হাফ a 2t মাইনাস 1, এই সূত্র কিন্তু আমরা সবাই জানি, এটা কিন্তু আমরা জানি, এটা কি বলতো রৈখিকের ক্ষেত্রে তম সেকেন্ড, এই t তম সেকেন্ড। এখন আমার আছে কি বলতো n তম সেকেন্ড, তাহলে উপরে নিচের ক্ষেত্রে n তম সেকেন্ড আমার কি হয় বলতো hn, এখানে hn ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এখানে u কিন্তু 0, বুঝতে পারছো, ইউ কি বলতো 0, তাহলে সেক্ষেত্রে hn ইজ ইকুয়াল টু কত হবে, আমার 0 বাদ, তাহলে কত a হাফ, এবং এর জায়গা কি হবে বলতো g, কারণ উপর থেকে নিচে পড়তেছে মানে ত্বরণটা কি অভিকর্ষ ত্বরণ, তারপর আমাকে বললেও দিছে অভিকর্ষের টানের, তার মানে g 2, এখানে বলছে কি n তম, এটা হলো t তম হলে t হইতো, n তম মানে কি 2n মাইনাস কত 1, আমার কথা কি বুঝছো। তো এটা আমাদের কিন্তু আমরা সূত্র জানি hn ইজ ইকুয়াল টু কত হাফ g, 2t মাইনাস 1 ছিল, ওটা t তম, যেহেতু n তম বলছে তার মানে t এর জায়গা কি হবে n হবে, এতটুকুই। ওকে, এখন আমাদের কি করতে হবে, দেখো বস্তুটা যখন উপর থেকে নিচে পড়তেছে, তাহলে আমার কি হচ্ছে বলতো, গতিশক্তি যত নিচে আসবে তত গতিশক্তি কি বাড়বে, আর তখন আমার স্থিতিশক্তি কি কমবে, আমার কি হারানো স্থিতিশক্তি বের করতে বলছে না, তাহলে মানে কি বলতো হারানো স্থিতি শক্তি ইজ ইকুয়াল টু কি বলতো অর্জিত কি বলতো গতি শক্তি, হারানো স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু কি বলতো অর্জিত গতি শক্তি। তাহলে অর্জিত গতি শক্তি কি হবে বলতো, আমাদের এখানে কি ধরলাম আমি বলতো en, সাপোজ মনে করো en, তাহলে en ইজ ইকুয়াল টু কি হবে, n ইজ ইকুয়াল টু কত হাফ m v স্কয়ার, ঠিক আছে, হাফ m v স্কয়ার। সো এখানে কি হাফ, যেহেতু আমাকে বস্তুর ভর এখানে m ই দেওয়া আছে, m v স্কয়ার মানে কি বলতো, যেহেতু u নাই তার মানে কি 2g hn, ঠিক আছে। আমাদের এই যে n তম সেকেন্ডে যে আমাদের কি বলতো হারানো স্থিতিশক্তি, সেটা আমি ধরছি কত en, যাই হোক তুমি যে কোনোটা ধরতে পারো, epn ও ধরতে পারো, কোনো সমস্যা নেই।
তো এখন একটু খেয়াল করে দেখো এখানে কি হবে ভাইয়া, হাফ এম ইন্টু 2g এইচ এন কত পাইছে বলতো, হাফ জি ইন্টু কত 2n মাইনাস কত 1, এটা পাইছো না, পাইছো। এখন দেখো আমাদের কি হয়, এখানে একটু খেয়াল করে দেখো তো, এই যে এই2 আর এই2 কি কাটা গেল, তাহলে কি থাকে বলতো, এখানে থাকতেছে হাফ এম, এই জি আর এই জি গুণ হলে কি জি স্কোয়ার 2n মাইনাস 1। তাহলে আমাদের ই এন ইজ ইকুয়াল টু, যে হারানো যে আমাদের স্থিতিশক্তি, সেটা আমার কত পাইলাম বলো, স্থিতিশক্তি আমি কি পাইছি, এটা পাইলাম না, বুঝতে পারছো আশা করি। তাহলে আমাদের এই প্রমাণটা কিন্তু দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বিগত 2-3 বছর ধরে আমাদের ফিজিক্সের 4টা যে প্রশ্ন থাকে, এই 4টা প্রশ্নে একটা তোমার কি থাকে, ছোট প্রমাণ থাকে। সো ফিজিক্সের যে ছোট ছোট যে প্রমাণ আছে এইগুলা কিন্তু তোমাকে পারতে হবে, এবং এগুলা সূত্র থেকেই আরেকটা সূত্র আনতে বলে, দ্যাটস ইট, আর কিছু নেই। একদম তুমি যদি মেইন সূত্র জানো এবং ফিজিক্সের বেসিক জানো, তাহলে অবশ্যই তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো প্যারা নেওয়ার দরকার নাই। তোমরা ওই যে আমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 23 বছরে এমসিকিউ সলভ করছি না, ওইগুলো তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা। কেন করবা বলো তো, কারণ হলো ওখানে কিন্তু আমি একদম বেসিক থেকে 23 বছরে এমসিকিউ সলভ করাইছি। তো এই রিটার্নের ক্ষেত্রে কি এমসিকিউতে যেগুলো আসছে ওগুলো হয়তো অপশন থাকবে না বা একটু জটিল দিবে, ঠিক আছে, মানে বেসিক থেকে দিবে, যেহেতু ক্যালকুলেটর নাই অনেক জটিল কিন্তু আমাদের দিবে না। মাথায় রাখতে হবে কি ক্যালকুলেটর ছাড়াই সলভ করা যাবে, বেসিক ক্লিয়ার থাকলেই ইনশাআল্লাহ তুমি সব পারবা। পরের কোশ্চেনটা দেখো, 3 নাম্বার কি বলছে, কিউ ও 9q পরিমাণের, দুটি বিন্দু আদান পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থান করছে। কত দূরত্বে, ডি দূরত্বে অবস্থিত, ঠিক আছে। এবং এই দুটি আধানের মধ্যে সংযোগকারী রেখাংশের উপর এমন একটি অবস্থান বের করো যেখানে 5q পরিমাণের, কত পরিমাণের বলতো, 5q পরিমাণের, হ্যাঁ কি পরিমাণের বলতো, 5q পরিমাণের যদি আমাকে আধান দেয় তাহলে কি হবে, এখানে 5q পরিমাণের আধান দিলে লব্ধি বল আমার কি হবে বলতো, শূন্য হবে। মানে বিষয়টা কি বোঝাতে চাইছে ভাইয়া, বিষয়টা বোঝাতে চাইছে এরকম যে ধরো এখানে কিউ পরিমাণ আধান আছে, এখানে কি আছে আমাদের বলতো 9q পরিমাণ আধান আছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে, কত ডি, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত বলতো ডি দূরত্বে অবস্থান করছে। এবং আমাকে বলছে কি এই রেখার মাঝে এমন একটা বিন্দু, যেই বিন্দুতে আমি 5q পরিমাণ আধান রাখলে, ধরলাম আমি এই বিন্দুতে 5q পরিমাণ কি রাখছি বলতো, আধান রাখছি, সেটা আমার কিউ থেকে কত দূরত্বে, এক্স দূরত্বে, তাহলে এটা কত হবে বলতো, আলটিমেটলি এটা হবে কি ডি মাইনাস এক্স, রাইট। তো এই জায়গায় আমার কি লব্ধি বল শূন্য হবে। তো আমাদের লব্ধি বল যদি শূন্য হয়, লব্ধি বল ইজ ইকুয়াল টু কত, 0। সুতরাং আমরা কি লিখতে পারি বলতো, F1 ইজ ইকুয়াল টু কত, F2, অর্থাৎ এই দুইটা চার্জের মধ্যে যে বল, এই দুইটা চার্জের মধ্যে যে বল তখন ইকুয়াল হবে। যদি ইকুয়াল হয় তাহলেই না শূন্য হবে, ঠিক আছে। তো F1 এর ক্ষেত্রে কি হবে বলতো, 1/4πε0, দুইটা চার্জ, এটা কি কিউ আর এটা কি বলতো 5q, ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব মানে কি এক্স স্কোয়ার, দূরত্ব স্কোয়ার। এখানেও কি বলতো 1/4πε0, দুইটা চার্জ কত বলতো 9q ইন্টু কি বলতো 5q, 9q ইন্টু 5q, তাদের দূরত্ব কত মধ্যবর্তী ডি মাইনাস এক্স, দূরত্ব স্কোয়ার। এখন দেখো এখান থেকে কিছু জিনিস কাটাকাটি করা যায় ইজিলি। কি কি কাটাকাটি করা যায়, 1/4πε0, 1/4πε0 কাটা, 5q কাটা, 5q কাটা, এখানকার কিউ আমি কাটলাম। তাহলে এখন দেখো কি লেখা যায়, লেখা যায় হলো আমি কি লিখতে পারি, যদি এই 9 কে পাশে গুণ করে দেয় তাহলে কত 9x স্কয়ার, তাহলে কি হবে 1 কত 9x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1/d মাইনাস x তার হোল স্কয়ার। এটাকে আমি উল্টায় দেই তাহলে কি হবে 9x স্কয়ার ইজ ইকুয়াল টু কত d মাইনাস x তার হোল স্কয়ার, এটা লেখা যায়। এখন তারপরে দেখো কি হয়, আমি যদি উভয় পাশে রুট করে দেই তাহলে এখানে কি পাবা 9x স্কয়ার কে রুট করলে পাবা হলো 3x, তাই না, 9 কে রুট করলে 3 আর x স্কয়ার কে রুট করলে কত x ইজ ইকুয়াল টু d মাইনাস x তার হোল স্কয়ার কে রুট করলে কি পাবা d মাইনাস x। তাহলে এখান থেকে দেখো তো ভাইয়া কি হবে, x টা এর পাশে আসলে 4x, তাহলে 4x ইজ ইকুয়াল টু কত d, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং x ইজ ইকুয়াল টু কত বলতো d/4। সো আমাদের x ইজ ইকুয়াল টু যে d/4, এটা কোন চার্জ থেকে বলতো, কিউ চার্জ থেকে, কি বলে কিউ চার্জ থেকে। তাহলে আমাদের কি হবে, কিউ চার্জ থেকে কত দূরত্বে বলতো, কিউ চার্জ থেকে কত d/4 দূরত্বে আমাদের কি হবে লব্ধি f মানে ইজ ইকুয়াল টু কত 0। ওকে, আবার আমি যদি বলি 9q চার্জ থেকে, তাহলে 9q চার্জ থেকে কত দূরে হবে, 9q চার্জ থেকে কি হবে বলতো d মাইনাস x না, তাহলে কি হবে d মাইনাস x কত পাইছো d/4 ইজ ইকুয়াল টু কত বলতো 3d/4 দূরত্বে f ইজ ইকুয়াল টু কত 0। সো আমাদের দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে q চার্জ থেকে কত d/4 দূরত্বে, আর 9q থেকে কত বলতো 9q থেকে 3d/4 দূরত্বে। তো এখানকার আমি যখন এমসিকিউ করাইছিলাম তখন কিন্তু একটা শর্ট টেকনিকও শিখাইছিলাম। শর্ট টেকনিকটা কি, যদিও তোমার শর্ট টেকনিক এখানে ইউজ করা যাবে না,
বাট তুমি দেখতে পারো যে তোমার অঙ্কটা হয়েছে কিনা। তাহলে সেক্ষেত্রে তুমি এভাবে দেখতে পারো এক্স ইজ ইকুয়াল টু কত ডি বাই 1 প্লাস রুট ওভার কিউ2 বাই কত কিউ1। তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি যেই চার্জের সাপেক্ষে বের করবে সেটা কি এক্স, কিউ চার্জের সাপেক্ষে যদি বের করো তাহলে কি হবে ডি বাই 1 প্লাস উপরে কি বলো তো 9 কিউ বাই কত কিউ। তাহলে কিউ কিউ কাটলে কত হয় বলো তো, এখানে ডি বাই কত 4, কারণ কি রুট ওভার 9 মানে কি 3, 3 আর আগে কত 4, তাহলে ডি বাই 4 এক্স ইজ ইকুয়াল টু কত ডি বাই 4। এটা কিন্তু এমসিকিউ তে আসলে কিন্তু এভাবে করে দিবা, ঠিক আছে, আর রিটেনে আসলে তোমাকে এভাবে করতে হবে। বুঝতে পারছো? তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এখন যে কোশ্চেনটা, এটা খুবই একটা ইন্টারেস্টিং অঙ্ক, অধিকাংশ শিক্ষার্থী এটা ভুল করবে। কেন ভুল করবে দেখো, কি বলছে, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি n1 ইজ ইকুয়াল টু 4 কক্ষপথ থেকে। তাহলে আমাদের এখানে n1 ইজ ইকুয়াল টু কত 4, 4 থেকে আমার কি অন্য একটা কক্ষপথে গেছে যেটা হলো আমাদের কত n2, ঠিক আছে। তাহলে আমার নতুন কক্ষপথ কোনটা বলতো, n2 হলো কি নতুন কক্ষপথ। ওকে, তো নতুন কক্ষপথের যে পর্যায়কাল পাইছো, বলছে কি নতুন কক্ষপথে ইলেকট্রনের পর্যায়কালের তুলনায়, তাহলে এখানে যে পর্যায়কাল সেটা কত t2, ঠিক আছে। এই পর্যায়কালের তুলনায় পূর্বের কক্ষপথের পর্যায়কাল 8 গুণ। তার মানে পূর্বের যে কক্ষপথ, ঠিক আছে, t1 সেটা কি নতুনটার কত 8 গুণ। এই শর্তটাই আমাকে অনেকে বুঝে না, অধিকাংশ কি লেখে t2 = 81 না, এখানে আমাকে বলছে কি তুমি নতুন কক্ষপথের যে পর্যায়কালটা পাবা না, ঠিক আছে, পর্যায়কালের তুলনায় পূর্বের যে পর্যায়কাল সেটা কি 8 গুণ। তার মানে কি পূর্বের যে পর্যায়কাল আছে সেটা নতুন পর্যায়কালের কি 8 গুণ। বুঝতে পারছো? এখানে কিন্তু একটু প্যাচ দিয়ে দিছে। সো t1 = কত 82। একটু খেয়াল করে দেখো এটা আমরা কিভাবে করব। দেখো তোমরা জানো vn = কত, vn = কত ওমেগা আর n। আমরা জানি v = ওমেগা, তাহলে vn = কত ওমেগা আর। যেহেতু এখানে আমাদের কক্ষপথ নাম্বারের সাথে সম্পর্ক আনতে হবে পর্যায়কালের, তাহলে আমরা কিভাবে আনবো দেখো, একটু খেয়াল করে দেখো 2 পাই বাই কত t, rn মানে কি বলতো, rn মানে n স্কয়ার r1, আমার কক্ষপথ আনছি। তারপর দেখো এখান থেকে আমাদের কি লেখা যায়, এখান থেকে এটা লেখা যায় না যে t = কত 2 পাই বাই vn ইন্টু কত n স্কয়ার r1। ভাই এখানে দেখো 2 পাই n স্কয়ার r1, আর এই vn মানে কি, vn মানে হলো আমাদের কি বলতো e বাই আমাদের কি ছিল বলতো n ইন্টু রুট ওভার কত 4 পাই এপসিলন নট m r1। এখানে তুমি যদি rn দাও তাহলে কি হবে n স্কয়ার r1, তার মানে n টা বাইরে আসলে তখন আমার কি হবে n স্কয়ার থাকলে তখন n হয়ে যাবে। সো আমাদের n টাই তোমার নিতে হবে। এখন এই n টা যদি উপরে চলে যায় তাহলে কি হবে বলতো n কিউব হয়ে যাবে না। সো আমাদের কি হবে, এটা আমরা কি লিখতে পারি 2 পাই n কিউব r1 বাই কত e বাই রুট ওভার কত, রুট ওভার হলো 4 পাই এপসিলন নট m r1। তো আমাদের এটা বিবেচ্য বিষয় না, আমাদের দেখতে হবে টির সাথে n এর কি সম্পর্ক। সো আমাদের টির সাথে n এর কি সম্পর্ক বলতো, ঘনের সমানুপাতিক, এইটাই আমাদের দেখতে হবে। এই জিনিসটা আমাদের বইয়ের অনেক বইতে নাই, তো যার জন্য তোমাদের এটা প্যারা হয়ে যায়, ঠিক আছে। আমাদের কি ভির সাথে আমাদের সম্পর্ক আছে n এর ব্যস্তানুপাতিক, আর এর সাথে n এর কি সম্পর্ক বর্গের সমানুপাতিক, ইর সাথে n এর কি সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, কিন্তু টির সাথে n এর কি সম্পর্ক বলতো ঘনের সমানুপাতিক। তাহলে টির সাথে n এর কি সম্পর্ক ভাইয়া, ঘনের সমানুপাতিক, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে n সমানুপাতিক কত, আমাদের টির কি ঘনমূল করতে হবে, তাই না। আমাদের দেখো আমাকে টির মান দেওয়া আছে, n চাইছে, তাহলে আমাদের এখানে কি করব n2 বাই n1 = কি লিখতে পারি ঘনমূল t2 বাই কত t1। তাহলে আমরা এখানে দেখো মানটা যদি বসায় দেই ঘনমূল t2, t1 কত দেওয়া আছে ভাইয়া 82। তাহলে এখান থেকে কি পাবো 82 কাটা যাবে, 8 কে যদি ঘনমূল করো কত 2, তার মানে কত 1/2। তাহলে n2 বাই n = এটা পাইলাম। তাহলে সুতরাং আমাদের কি হবে বলতো n2 = 1/2 ইন্টু কত n1, আর n1 এর মান আমাকে দেওয়া আছে কত 4। সো 1/2 ইন্টু কত 4 = কত 2। এটা যা কাটলে কত হয় 2 হয়। তো বুঝতেই পারছো, সুতরাং আমাদের কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি n2 = কত বলতো 2। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, n2 এর মানই চাইছে। ওকে, তো এটা আমরা কিন্তু বুঝতে পারলাম। তো এই যে তুমি এখান থেকে যদি ডিরেক্টলি n2 = 2 লিখে দাও তাহলে কিন্তু হয়ে গেল। না এমন না যে তোমাকে সবগুলো করতে হবে, যিনি খাতা দেখবেন তিনি এগুলা ক্যালকুলেশন জানেন। তো তোমাকে দেখবে যে আসলে তুমি মেইন বেসিকটা তুমি জানো কিনা। তো 2-1 লাইন গ্যাপ দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, ক্যালকুলেশনে 2-1 লাইন গ্যাপ দিলে কোনো সমস্যা নেই, কারণ আমাদের গ্যাপ দিতেই হবে। কেন দিতে হবে, কারণ আমাকে জায়গাটা অনেক কম, এখানে তোমাকে দেখবে যে তুমি কম জায়গায় আনসার করতে পারো কিনা, এজন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল আমাদের কি ঢাকা ইউনিভার্সিটি 23-24 সালের ফিজিক্সের রিটেন কোশ্চেন। আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে ফিজিক্সের যে রিটেন যে বিগত 4-5 বছরের কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনই কিন্তু আমরা সলভ করব।
তো তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখবা এবং তোমার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকেই ক্লাসটা শেয়ার করে দিবা এবং আমার চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং পেজ এবং গ্রুপে তোমরা যুক্ত থাকবা। তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।